কমল জ্বালানি তেলের দাম। অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমল 3 টাকা করে। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। রাজশাহীতে শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় একজন আটক, বিচার দাবিতে ক্লাস বর্জন। আইএসের দায় স্বীকার, কৃতিত্ব নেয়ার চেষ্টা মাত্র বলছে পুলিশ। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রহমান। দাবি ডিবির, পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেয়ার প্রমাণ। রাজশাহীতে চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ঘটনাস্থলে মিলল 5টি বুলেট সহ পিস্তল। এবং ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। প্রবাসের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী 10 টাকা করে কমে পেট্রোল 86 টাকা এবং অকটেন 89 টাকা দরে বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে ডিজেল ও কেরোসিনে 3 টাকা করে কমে 68 টাকার স্থলে 65 টাকা দরে বিক্রি করা হচ্ছে। রাত 12টা থেকে শহরের সবগুলো তেলের পাম্পে সরকার নির্ধারিত দামে বিক্রি শুরু করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশনা দেওয়া হয়। চলতি বছরের শুরু থেকেই গত এক যুগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে তেলের দাম কমায়নি সরকার। অবশেষে নানা যুক্তি ও হিসেব বিশ্লেষণ করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো সরকার। এখন তেল নিলাম আফটার 12, তাতে 10 টাকা করে, এখন 89 করে। আমাদের কালকে পর্যন্ত ছিল 99, গতকাল। আজকে 89 করে সুবিধা হয়েছে। আজকে ডিজেল 65 টাকা, আগে 68 টাকা ছিল, 3 টাকা কমছে। আরো একটু কমলে ভালো হতো, বাট বোধহয় কমাবে। ডেফিনেটলি আই এম হ্যাপি। 10 টাকা কমছে, ডেফিনেটলি হ্যাপি। ব্যবসায়ী হিসেবে সাময়িক ক্ষতি হয়েছে, যেহেতু আমার আগের কিনা আছে। সরকারের সিদ্ধান্ত এটা বরাবর আমরা মাইনে নেব। আগামী 5 মে থেকে 13 লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি 23 টাকা দরে 7 লাখ টন ধান এবং মিলারদের কাছ থেকে কেজি প্রতি 32 টাকা দরে 6 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের প্রণোদনা দিতেই তাদের কাছ থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 10,74,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ প্রায় 7,70,000 মেট্রিক টন। সরাসরি কৃষকদের কাছ থেকে এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, কৃষকদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যেই কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি ধান এবং চাল মিলিয়ে আমরা 13 লক্ষ মেট্রিক টন সংগ্রহ করব। আমরা কৃষকদের সরাসরি প্রণোদনা দেওয়ার জন্য আমরা এবার 7 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব এবং আমরা চাল সংগ্রহ করব 6 লক্ষ মেট্রিক টন। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা 30 পয়সা বেশি এবং চালের উৎপাদন খরচ থেকে 3 টাকা বেশিতে মোট 13 লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। ধানের উৎপাদন খরচ পরে 20 টাকা 70 পয়সা, সেখানে আমরা 23 টাকা দিচ্ছি, 2 টাকা 30 পয়সা বেশি দিচ্ছি। এবং চাল সংগ্রহের প্রতি কেজি মূল্য হচ্ছে 32 টাকা। 5 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। মধ্যস্বত্বভোগীদের পরিবর্তে কৃষককে সরাসরি প্রণোদনা দিতে খাদ্য সংগ্রহের ক্ষেত্রেও বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। ফরিয়াদের দৌরাত্ম্য কমানোর জন্য আমরা সরাসরি কৃষকদের কাছে ধান কিনব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
এদিকে সরাসরি চাল ও ধান কেনার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দেশের কৃষকেরা। পাশাপাশি ডিলার পর্যায়ে বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহেরও দাবি জানান তারা। আলহামদুলিল্লাহ, সরকার 23 থেকে আমার কাছ থেকে নিয়ে অনেক উপকার আছে, আমরা খুব খুশি আছি। কৃষকেরা বাঁচতে পারবে এবং তাদের লাভ হইলে আরো বেশি করে ফলাফল করতে পারবে। সরকার যে মহান উদ্যোগ কৃষকের জন্য নিয়েছেন, সেটা আমি মনে করি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। সরকার যদি কৃষকের মারফতে 23 টাকার দরে ধান কেনে তাহলে কৃষকের সবলিত হবে, আর যদি কোনো দালালের মারফতে কেনে তাহলে আমরা লস খাবো। আমাদের একটাই আশা, আমাদের কাছ থেকে সরাসরি ধান কিনতে পারে, তাইলে আমাদের উপকার হবে। চাল হচ্ছে 32 টাকা কেজি, তো সরকার দেয় একটু বেশি, আমাদের বাড়িয়ে দিতে থেকে আমরা লাভবান হব। এইবার সরাসরি নেওয়ার কথা বলছে, এখন যদি নেয় তাহলে আমরা লাভবান হব। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের সরকারি সিদ্ধান্তকে কৃষি অর্থনীতিবিদরা ইতিবাচক হিসেবে দেখলেও লোকবল স্বল্পতা ও ধান সংরক্ষণের সমস্যার কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হবে বলে মত তাদের। তবে এটি সফল হলে দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যাবে বলেও মনে করেন তারা। এক্ষেত্রে চাল সংগ্রহে গ্রামের চালকল মালিকদের যুক্ত করার পাশাপাশি মন্ত্রণালয়ের মনিটরিং এর পরামর্শ অর্থনীতিবিদদের। এটি ইচ্ছা থাকা সত্ত্বেও কতখানেক এটা করা সম্ভব হবে। কৃষকদের কাছ থেকে যদি সরাসরিভাবে কিনতে হয় তাহলে অসংখ্য যে গ্রামের বাজারগুলো আছে, অত্যন্ত একটা অল্প সময়ের মধ্যে সরকারকে যথেষ্ট লোকজন নিয়োগ করে এই কাজটি করতে হবে, যেটা অত্যন্ত একটা কঠিন কাজ। দ্বিতীয়, অনেক ধান এটি হয়তোবা অতটা শুকনো নাও থাকতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে ভেজা ধান থাকতে পারে। সেই ধানকে শুকিয়ে তার যে আর্দ্রতা আছে সেটাকে কমিয়ে এটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এই কৃষক যে 1 মণ 2 মণ বা 5 মণ ধান আনছে, প্রত্যেককে যদি আলাদা আলাদাভাবে কিনতে হয়, তাকে ওজন করতে হবে, তার দাম কত এটা দিতে হবে, তাহলে অসংখ্য কিন্তু একটা হিসাব নিকাশেরও এখানে একটা ব্যাপার আছে। এবং এটা সফল হলে এর দীর্ঘমেয়াদের সুফল আমরা পাবো। কৃষকদের মনে একটা সাহস এবং উৎসাহের সঞ্চার হবে। সরাসরি কৃষকের থেকে ধান সংগ্রহ করা সেইটা কিন্তু অতি কষ্টকর ব্যাপার। তার কারণ হচ্ছে যে আপনি এই কোটি কোটি কৃষকের কাছ থেকে কেমন করে কিনবেন। বর্তমান যে পদ্ধতি আছে সেটা হলো যে মিল মালিকদের মাধ্যমে কেনেন আপনি। তো মিল মালিকদের যদি না দিতে চান, তারপরেও আপনার কোনো না কোনো সেন্টার অফ কালেকশন থাকতে হবে। রমজানের অত্যাবশ্যকীয় পণ্যগুলো চাহিদার চেয়ে বেশি মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ে আমদানিকারকদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ভোজ্য তেল, চাল, খেজুর, ডাল সহ নিত্যপণ্যের অভাব হবে না। তিনি এগুলোর দাম নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। আমরা আশা করবো অতীতের মতো এবারও আপনারা সেভাবে যথাযথ দায়িত্ব পালন করবেন। কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে যদি বাজারে কোনো সংকট সৃষ্টি করতে চায়, কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়, তাহলে কিন্তু সেটা আমাদের কারোর জন্য মঙ্গল হবে না এবং এটা আমরা কিছুতেই করতে দিব না। সেই জন্য যা যা করা দরকার আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা সেটা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। একই সময় সিনেট ভবনের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও আরেকটি মিছিল বের করা হয়। মিছিল শেষে বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এই ব্যাপারগুলো আসলে প্রচন্ড মর্মান্তিক। হ্যাঁ, আমরা আসলে নিতে পারছি না ব্যাপারগুলো। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সারের বিচার, সুষ্ঠু বিচার পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস বর্জন এবং অন্যান্য কর্মসূচি আমাদের চলতে থাকবে। হত্যাকারীদের বিচার না হয় বারবার নৃশংসতার শিকার হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত তারা। হয়তো আছে যে কেন ওনার মতো মানুষ যদি মরতে পারে, আমরাও মরতে পারি যে কোনো সময়। আমরা ইনসিকিউর ফিল করতেছি। হ্যাঁ, আমাদের জীবনের তো নিরাপত্তা নাই। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে
পুলিশ। আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে আইডেন্টিফাই করার জন্য সম্ভাব্য সকল কারণ এবং ব্যক্তি বা গোষ্ঠী কারা জড়িত আছে এই নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আশাবাদী আমরা শীঘ্রই এই ঘটনা তথ্য উদ্ঘাটন করতে পারবো এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হব। শনিবার সকাল 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে বিচারহীনতার কারণেই 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 শিক্ষক খুন হয়েছেন বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এদিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় আইএসের স্বীকার করাকে ভার্চুয়ালি কৃতিত্ব নেয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। ভবিষ্যতে দেশে পটকা ফুটলেও আইএস তার দায় স্বীকার করবে বলেও মন্তব্য করেন তিনি। 2004 থেকে 16 এ 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছেন 4 জন শিক্ষক। খুনিদের সবশেষ শিকার ইংরেজি বিভাগের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকী। 2004 সালের 24শে ডিসেম্বর অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুসকে বিনোদপুরের একটি আহলে হাদিস মসজিদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার 6 বছর পর জেএমবির 2 সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অধ্যাপক ইউনুস হত্যার 2 বছরের মাথায় খুন হন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। এই ঘটনায় 2008 সালের 22শে মে একই বিভাগের শিক্ষক মহিউদ্দিন সহ 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। 2014 সালের 15 নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাউল সাধক ডক্টর শফিউল ইসলামকে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়। পরের বছর 2 যুবদল নেতা সহ 11 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। অধ্যাপক রেজাউলের আগে নিহত 3 শিক্ষক হত্যা মামলার একটিও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এই অবস্থাকে বিচারহীনতা অভিহিত করে একের পর এক শিক্ষক হত্যার জন্য সমাজ ও প্রশাসন দায় এড়াতে পারে না বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। অন্তত 4টা ঘটনা হওয়ার পরে তো আমরা বলতেই পারি যে এক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রের একটা অনেক বড় দায়িত্ব ছিল। যারা ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং সেটা দিতে না পারা এবং বিচারহীনতার কারণে বিষয়গুলো পরবর্তী হত্যাকাণ্ড আরো বেশি উৎসাহিত হয়েছে। এদিকে আইএসের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকারকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। অন্যান্য ঘটনাগুলোর যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছে। অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পুলিশের তদন্ত শেষ হয়েছে, তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি স্বীকার করেনি যে তাদের সেই কথিত আইএস বা আল কায়দার সাথে তাদের কোনো সম্পর্ক আছে, এটি তারা স্বীকার করে নাই। কাজেই এটি একেবারেই এই বায়বীয় দাবির সাথে এই হত্যাকাণ্ড বা ইতোপূর্বে সংঘটিত কোনো ঘটনারই কোনো সম্পর্ক নেই। তিনি আরো মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষক হত্যাকাণ্ডের সঙ্গে এবারের ঘটনার যোগসূত্র নেই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। অনিবন্ধিত সিম 1 মে থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিদেশ গমনে ভোগান্তি এড়াতে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ ও আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ম কানুন বজায় রেখেই বহির্গমন ব্যবস্থায় উন্নয়ন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব এলাকায় ডিজিটাল পাসপোর্ট অফিস স্থাপন করা হবে। নানা ধরনের কাজে নাগরিকদের নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল বা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পাসপোর্ট, যা কিনা বিদেশের মাটিতে নিশ্চিত করে অন্য কোনো দেশের নাগরিকত্বের বৈধতা। বিশেষ এই সেবা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে নতুন করে ঢাকা সহ দেশের 10টি জেলায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন। রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নাগরিকের পাসপোর্ট প্রাপ্তি আরো সহজ করতে অচিরেই ই পাসপোর্ট ব্যবস্থা চালু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে ইলেকট্রনিক পাসপোর্ট, এটা আরো নতুন প্রযুক্তি এসে আছে, কাজে ইলেকট্রনিক পাসপোর্টও আমরা
ইনশাআল্লাহ তৈরি করব এবং আমরা দেব। এই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। 1,40,00,000 মেশিন রিডেবল পাসপোর্ট এবং 3,26,000 মেশিন রিডেবল ভিসা প্রদান করা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, পাসপোর্ট করার প্রক্রিয়া ডিজিটালাইজড হলে কমবে দুর্নীতি এবং নাগরিক হয়রানি। যেহেতু এখন মেশিন রিডেবল পাসপোর্ট আছে এবং মেশিন রিডেবল ভিসার ব্যবস্থা আছে, সেখানে অনলাইনে টিকিটের ব্যবস্থা করলে পরে এক্ষেত্রে টিকিটের হয়রানি অনেক কমে যাবে। সারা বাংলাদেশে যেমন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, কাজে ওই ডিজিটাল সেন্টারে যেই মানুষ তার পাসপোর্টের আবেদন বা ভিসার আবেদন করতে পারবে, সেইভাবে একটা সমস্ত দেশের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে এই ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে যেন মানুষ তার সেবাটা পেতে পারে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। এর আগে শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রে জড়িত আরও 3 জনের নাম জানিয়েছেন শফিক রেহমান। রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এই কথা জানান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অর্থ যোগানদাতা সহ ওই 3 জনের বিরুদ্ধে তদন্ত শেষে বিচারের আওতায় আনা হবে। শফিক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, যেগুলো সেই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যের সাথে কোনো মিল নেই। অর্থের উৎস সম্পর্কেও তিনি আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি আরো অন্তত 3 জনের নাম বলেছেন, যাদের সম্পৃক্ততা সম্পর্কে যাচাই বাছাই হচ্ছে এবং বারবার আমরা তাদের সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। নিশ্চিত হলে এবং আরো করবোরেটিং এভিডেন্স পেলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। শুরু হয়েছে 10ম জাতীয় সংসদের 10ম অধিবেশন। রোববার বিকেল 5টায় শুরু হয় অধিবেশন। শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এরপর শোক প্রস্তাব উত্থাপন শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, 2018 সালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে স্বপ্নের পদ্মা সেতুর 33% নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান মন্ত্রী। প্রশ্নোত্তর পর্ব শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2016 এবং বাংলাদেশ ইপিজেড শ্রম বিল 2016 বিল সংসদে উত্থাপন করা হয়। সংসদের 10ম অধিবেশন চলবে 5 মে পর্যন্ত। রাজধানীর ডেমরার বালু নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয় দখলবাজদের হামলার শিকার হয়েছে বিআরডব্লিউটি এর কর্মীরা। খবর সংগ্রহ করতে গেলে হামলা হয় সাংবাদিকদের ওপরও। রোববার ডেমরার বালু নদীর তীর সংলগ্ন ডেমরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। রাজধানীর ডেমরা বাজার সংলগ্ন বালু নদীর পাড় দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। আর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএ অভিযানে নামলেই ঘটে বিপত্তি। উচ্ছেদ কর্মীদের ওপর বৃষ্টির মতো ইট ছুড়তে থাকে স্থানীয় দখলদাররা। খবর সংগ্রহ করতে গেলে চড়াও হয় সংবাদকর্মীদের উপরও। ঘটনাস্থলে চোখে পড়েনি পুলিশ। 2-1 আনসার সদস্য কর্তব্যরত থাকলেও ঘটনার সময় পিছু হটে যান তারা। নদীর গতি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং নদীর পাড় দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পর্যায়ক্রমে বালু, শীতলক্ষা ও তুরাগ নদীর তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক আমরা ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বালু নদীতে যে অবৈধ দখল এবং অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছি। আজকের যে প্রোগ্রামটা সেটা আগামী 3 দিন চলবে, 24, 25 এবং 26 তারিখ। মহামান্য হাইকোর্ট আবার নির্দেশনা দিয়েছেন এই কার্যক্রমগুলো, অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে নদীর গতি প্রবাহ ঠিক রাখার জন্য। উচ্ছেদ অভিযানে অবৈধ বিভিন্ন স্থাপনা সহ ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীরও গুঁড়িয়ে দেওয়া হয়। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য আলাদা কাউন্টারের পাশাপাশি গরিব দুস্থ প্রবীণদের বিনামূল্যে চিকিৎসার সুযোগ থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক কর্মশালায় বক্তারা এই মত দেন। এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দেশের প্রবীণদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রবীণদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। কর্মশালায় প্রবীণ স্বাস্থ্য সুরক্ষায় ক্রিয়েটিভ মিডিয়া নামে একটি সংস্থা দেশের
40টি জেলার প্রবীণদের নিয়ে 3 মাসব্যাপী ক্যাম্পেইনের ভিত্তিতে প্রবীণ নাগরিক নীতিমালা প্রণয়ন সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। প্রবাসের সময় আরো থাকছে। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা, 3 বছরেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় ক্ষোভ। সতর্ক বার্তা দিতে 1 মে থেকে অনিবন্ধিত সিম সাময়িক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার এয়ারটেলের উদ্যোগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সচেতনতামূলক র্যালি শেষে বক্তব্য দেন তিনি। এখন পর্যন্ত 7 কোটি গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন সম্পন্ন করেছেন বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 7 কোটির অধিক মানুষ যারা ভেরিফিকেশন করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা সচেতন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। আমরা 30 এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজ নিজ সিম পুনর্নিবন্ধন করি এবং আমরা 30 এপ্রিলের পর 1 মে থেকে শুরু থেকে যা বলছি যে কিছু সময়ের জন্য কিন্তু আপনারা যারা পুনর্নিবন্ধন করেননি তাদের সিমটি অচল থাকবে কিছু সময়ের জন্য এবং এক সময় সেটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা রানা প্লাজা ধসের 3 বছর পেরিয়ে গেলেও শুকায়নি আহত শ্রমিকদের ক্ষত। সেই দিনটিকে স্মরণ করতে আজ ঘটনাস্থল সাভার ও রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি। এতে অভিযোগ করা হয় 3 বছরেও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেওয়া হয়নি। তবে ঢাকার জেলা প্রশাসক জানালেন, নিখোঁজদের শনাক্ত করতে প্রয়োজনে নতুন তালিকা করা হবে। সাইফুল জুয়েলকে সঙ্গে নিয়ে মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রানা প্লাজা ধসে সন্তান নিহত হলেও এখন ছেলের বন্ধুদের মাঝেই হারানো সন্তানকে খুঁজে ফেরেন এ মা। প্রতিদিন অন্তত একবারের জন্য হলেও ধ্বংসাবশেষের কাছে আসেন তিনি। প্রায় প্রতিদিনই অনেকে আসেন এবং এই ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফেরেন তাদের স্বজনকে। এমন পরিবারের সদস্যদের দাবি, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি এই 24 এপ্রিল দিনটিকে যাতে শ্রমিকদের জন্য শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। আহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা এসেছেন 2013 সালের 24 এপ্রিলকে স্মরণ করতে। আমার হাত আটকে ছিল, ডান পা আটকে ছিল, আমি 2 ঘন্টা পর উদ্ধার হয়েছিলাম। এখন হয়তো 2-1 মানুষ আমার কথা শুনতে চায়, কিন্তু এই প্রত্যেকটা দিন আমার কেমন কাটে, প্রতিটা সময় আমার কেমন কাটে, সেই কষ্টের কথা কেউ শুনে না। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে 2013 সালের এই মৃত্যুপুরী। 5 লাখ 4 লাখ এরকম দিয়ে স্থগিত করে রেখে দিয়েছে। এই অবস্থায় আছি। আমাদের বিচার করার মতন কেউ নাই, আমাদের বিচার কেউ করে না। আমার সন্তানের মতন যেন আরো কারো মায়ের বুক খালি না হয়, আপনাদের কাছে শুধু এটুকু অনুরোধ। দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 3 বছর পার হয়ে গেছে, আজকে কারখানা কর্তৃপক্ষ, শ্রম মন্ত্রণালয়, তারা কি এখনো পর্যন্ত নিখোঁজ এই শ্রমিকদের এখনো কোনো নাম, পরিচয়, ঠিকানা কেন তারা উদ্ধার করতে পারলেন না? দুর্ঘটনাস্থলে এসে ঢাকার জেলা প্রশাসক আবারও নিহতদের ডিএনএ টেস্টের কথা জানালেন। কিছু নমুনা এখনো সংরক্ষণ করা আছে, তাদের আত্মীয় স্বজনরা যারা ক্লেম করবে সেই নমুনা অনুযায়ী ডিএনএ টেস্ট করার পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আর কেউ তালিকার বাইরে আছে কিনা। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা ও শ্রমিকদের ক্ষতিপূরণেরও জোর দাবি জানানো হয়। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, সাভার। রাজশাহী মহানগরীতে চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার নগরীর গৌরহাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে নিজ চেম্বারে জিয়াউল হককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশের সহায়তায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই সময় কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ 5টি বুলেট সহ একটি পিস্তল উদ্ধার করেছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে অসাবধানতাবশত নিজের রিভলভার থেকে গুলিটি বের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সাড়ে 3টা কি 4:30 হবে এরকম সময়তে আমরা একটা শব্দ শুনলাম। শব্দ শোনার পর আর তো আমরা খেয়াল করিনি যে আসলে কি হয়েছে, কোথায়। তার কিছুক্ষণ পরে তো শুনছি যে এরকম যেটুকু ভাই আহত,
তবে শুনলাম যে উনি মারা গেছে। যেহেতু তার চেম্বারে এবং তার নিজ চেয়ারেই বসা ছিল, যতটুকু আমরা স্পটে যেয়ে দেখলাম, এবং চেয়ারের যে টাওয়ালটা আছে টাওয়ারের রক্ত ছিন্ন ছিন্ন রক্ত পড়া। তা আমরা যেহেতু ব্যাপারটি তদন্তের বিষয়, আমরা এখন আপাতত মন্তব্য করতে পারছি না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা আবেদনের নিষ্পত্তি না হওয়ায় সোমবার নিম্ন আদালতে ওই মামলার কার্যক্রম স্থগিত থাকতে পারে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এই কারণেই বিএনপি চেয়ারপারসন আদালতে হাজির হবেন না বলে জানান তিনি। দুপুরে হাইকোর্টে সময় সংবাদকে একথা বলেন খন্দকার মাহবুব। বেআইনি কর্মকর্তা দ্বারা যদি কোনো তদন্ত হয়, সেই তদন্তটা দূষিত হবে। তা আমরা হাইকোর্টে এসেছি, যে পর্যন্ত এটা সুরা না হবে, চূড়ান্ত নিষ্পত্তি না হবে, রেগুলার বেঞ্চ করতেই এই মামলা নিম্ন আদালতে চলতে পারে না। স্বাভাবিকভাবে যেটা জুডিশিয়াল ট্র্যাডিশন আছে, ট্র্যাডিশন অনুযায়ী মামলাটা আগামীকাল হবে না আমরা বিশ্বাস করি। আমরা আবেদন করব, এবং শুধু তাই না, আমরা হাইকোর্টে আদেশটা সহ সেখানে বলবো যে এই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা স্থগিত করা হোক। পাক্ষিক পত্রিকা মত ও পথ এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি ও অপসংস্কৃতি শীর্ষক বিশেষ আলোচনা সভা, সম্মাননা ও কবিতা সন্ধ্যা অনুষ্ঠান। রোববার বিকেলে শাহবাগে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার কক্ষে এই আলোচনা সভা হয়। মত ও পথ পাক্ষিকের সম্পাদক আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আম আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন কবি হাবিবুল্লাহ সিরাজি, চলচ্চিত্র নির্মাতা মুর্শিদুল ইসলাম সহ আরও গুণী ব্যক্তিত্ব। এ সময় বক্তারা সংস্কৃতি ও অপসংস্কৃতির নানা বিষয় তুলে ধরেন। এর আগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের 4 কীর্তিমান ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। 500 শ্রবণ প্রতিবন্ধীর মাঝে হিয়ারিং সামগ্রী বিতরণ করেছে রোটার ক্লাব অব নর্থ ওয়েস্ট। রোববার সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়। এই সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শুধু শ্রবণ প্রতিবন্ধী শিশু নয়, সব ধরনের প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, আর তাদের সবচেয়ে বেশি সহযোগিতার প্রয়োজন পরিবারের। এক্ষেত্রে দুস্থ প্রতিবন্ধীদের সাহায্যে ধনীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী উপস্থিত ছিলেন। হিয়ারিং সামগ্রী বিতরণে সহযোগিতা করে স্টারকি। এর আগে শ্রবণ প্রতিবন্ধী শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। বৈশ্বিক অর্থনীতির পুনর্গঠন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা করতে দুদিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন জার্মানিতে। তাকে বহনকারী বিমানটি রোববার উত্তরাঞ্চলীয় হ্যানোভার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। পরে ওবামা বিশেষ গাড়ি ব্যবহার করে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দেখা করতে রয়্যাল প্যালেস অব হেডেন হাউসে যান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি, আইএস জঙ্গিদের নির্মূল, সন্ত্রাসী হামলা ঠেকাতে গোয়েন্দা তথ্য আদান প্রদান, ইউক্রেন ও সিরিয়ায় রাশিয়ার আগ্রাসন বন্ধ সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনার কথা রয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে $10,000 কোটি বেশি ব্যবসা হবে বলে বিশ্লেষকরা দাবি করলেও এতে বেকারত্বের হার বাড়বে বলেও বিভিন্ন মহলে অভিযোগ ওঠে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করল বাঁচাও ফুটবল পরিষদ। রোববার রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করে সালাউদ্দিন বিরোধী এই প্যানেল। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল ইশতেহার দেওয়ার দুদিন পর এই ঘোষণা দিল বাঁচাও ফুটবল প্যানেল। ইশতেহারে জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল উন্নয়নের উপর প্রাধান্য দিয়েছে তারা। পাশাপাশি 8 বিভাগে 8টি একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানায় পরিষদ নেতারা। এছাড়া বাফুফের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহিতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিও দেয় বাঁচাও ফুটবল প্যানেল। ইশতেহার ঘোষণার দিন আনুষ্ঠানিকভাবে 21 সদস্যের প্যানেলও প্রকাশ করেছে তারা। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ব্রাদার্স ইউনিয়নকে 78 রানে হারিয়ে শুভ সূচনা করেছে মুশফিকের মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আগে ব্যাট করে 6 উইকেটে 285 রান করে মোহামেডান। জবাবে 1 বল বাকি থাকতেই 207 রানে গুটিয়ে যায় ব্রাদার্স। এছাড়া ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমিকে 8 উইকেটে হারিয়েছে শেখ জামাল ও বিকেএসপিতে টাই হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে 21 রানেই 2 ওপেনার সৈকত আলী ও ইজাজ আহমেদকে হারায় মোহামেডান। তবে অধিনায়ক মুশফিক ও উপলথরাঙ্গার 135 রানের জুটিতে ভর করে বড় সংগ্রহের ভিত্তি পায় সোহেল ইসলামের শিষ্যরা। মুশফিক 72 ও 70 রানে লঙ্কান থারাঙ্গা আউট হলেও নাজমুল হোসেন মিলনের অপরাজিত ঝোড়ো 70 ও আরিফুল হকের 41 রানের সুবাদে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 285 রানের সংগ্রহ পায় মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মোহামেডানের বোলারদের তোপে পড়ে ব্রাদার্স। দলীয় 52 রানেই প্রথম সারির 4 ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গোপীবাগের দলটি। জাকির হাসানের 61 রানে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে তারা। তবে ইফতেখার সাজ্জাদের 29 ও নূর আলমের 36 রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় 207 রানেই থেমে যায় ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানের শুভাশিস 28 রানে নেন 3 উইকেট। আইপিএল এর খবর, পুনের সুপার জায়ান্টসকে 2 উইকেটে হারিয়ে সাকিব আল কলকাতা হারিয়েছে। মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে 5 উইকেটে 160 রান করে রাইজিং পুনে সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে 3 বল ও 2 উইকেট বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। টস হেরে ব্যাটিংয়ের শুরুতে রাইজিং পুনে সুপার জায়ান্টসকে প্রথম ধাক্কা দেন বাংলাদেশের সাকিব আল হাসান। দলীয় 24 রানে ডুপ্লেসিকে সাজঘরে পথ দেখিয়ে চলতি লেগে প্রথম উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর কেকেআর এর নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ধোনির বাহিনী। শেষ পর্যন্ত রাহানের 67 ও ধোনির অপরাজিত ঝোড়ো 23 রানের সুবাদে 160 রানের সংগ্রহ পায় রাইজিং পুনে সুপার জায়ান্টস। জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন রবিন উথাপ্পা। ব্যক্তিগত 11 রানে রান আউটের ফাঁদে পড়েন অধিনায়ক গৌতম গম্ভীর। উইকেটে থিতু হওয়ার আগেই সাকিবকে সাজঘরের পথ দেখান ভাটিয়া। পরে দলীয় 111 রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন 36 রান করা ইউসুফ পাঠান। তবে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সূর্যা কুমার যাদব অশ্বিনের বলে আউট হয়ে ব্যক্তিগত 60 রানে ফিরলেও শেষ পর্যন্ত যাদব ও নারিন 3 বল বাকি থাকতে 2 উইকেট হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচ সেরা হয়েছেন কলকাতার সূর্যা কুমার যাদব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কমলো জ্বালানি তেলের দাম, অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমলো 3 টাকা করে। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। রাজশাহীতে শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় একজন আটক, বিচার দাবিতে ক্লাস বর্জন। আইএসের দায় স্বীকার, কৃতিত্ব নেয়ার চেষ্টা মাত্র বলছে পুলিশ। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রহমান। দাবি ডিবির, পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেওয়ার প্রমাণ। রাজশাহীতে চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ঘটনাস্থলে মিলল 5টি বুলেট সহ পিস্তল। এবং ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রেডিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নাম্বারে। সঙ্গে থাকুন সময়ে।